আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তরসহ নমুনা প্রশ্নপত্র এবং সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পূর্ণমান থাকছে এবছর 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে কোন কোন গল্প কবিতা তোমাদের পড়তে হবে সেগুলো দেখে নাও। সিলেবাসের মধ্যে তোমাদের সাহিত্য মেলা বই থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে কার দূর কত দূর, নোট বই, মেঘজোট, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের, এগুলো রয়েছে। এরপর মাকু বই থেকে তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অধ্যায় পড়তে হবে। ব্যাকরণ বই থেকে বাংলা বানান, নানা রকম শব্দ, এগুলো পড়তে হবে। এবং নির্বৃত্তি অধ্যায় থেকে তোমাদের প্রবন্ধ রচনা এবং তার সঙ্গে চিঠিও কিন্তু কোনো স্কুলে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে। প্রথমে সাধারণত 12টা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের দেখো ব্যাকরণ থেকে থাকছে 8টি এবং গল্প আর কবিতাতে এখান থেকে 2টি করে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর হচ্ছে 12টি এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে সাধারণত। এই প্রশ্নগুলো তোমাদের সহায়ক পাঠ থেকে 4টি আর গল্প আর কবিতা থেকে 4টি করে 8টি প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, এগুলোর এক কথায় উত্তর লিখতে হবে। এরপর হচ্ছে তোমাদের 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 6টা, 3 6 18 নম্বর। এই 6টা প্রশ্ন তোমাদের 2টি সহায়ক পাঠ থেকে উত্তর লিখতে হবে, 3 করে 6 নম্বর। আর 2টি করে গল্প আর কবিতা থেকে 2টি করে 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। ঠিক আছে, এবং একটি প্রবন্ধ রচনা করতে হবে 8 নম্বর মানের। ঠিক আছে, এরকম প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে টোটাল 50 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। এবং এই প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তর পিডিএফ করে নিতে পারো। এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 12 = 12। একের দাগে বলা হচ্ছে স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়। ওকে, এখানে অপশন দেওয়া আছে নদীর জলে, পুকুরের জলে, সমুদ্রের জলে, না কাল নদী জলে। তো স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়, উত্তর লিখবে কাল নদী জলে। 2 নম্বর এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে ডানা নাড়ায় 100 বার, 200 বার, 300 বার, না 400 বার। তো এফিড উড়বার সময় ডানা নাড়ায় প্রতি সেকেন্ডে 400 বার। 3 নম্বর স্বদেশী মিটিংয়ে রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান। যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান। তো স্বদেশী মিটিংয়ের রীতি ছিল, উত্তর লিখবে এখানে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। 4 নম্বর মদনপল্লীতে জেমস এইচ কাজী রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণ মন গানটির নামকরণ করেছিলেন অ্যাসেম্বলি সং অফ ইন্ডিয়া, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, দ্য মর্নিং সং অফ দ্য ইভিনিং সং অফ ইন্ডিয়া। এবং অপশন গতে দেওয়া আছে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এরপর ঘ অপশনে দেওয়া আছে দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। এখানে জনগণ মন এই যে গানটির এটার নামকরণ করেছিলেন কি, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে, তেজ পাতে তেজ কেন, ঝোলা গুড় কিসে দেয়, কাতুকুতু দিলে গরু ছটফট করে, উপরের কোনোটিই নয়। তো কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, উত্তরটা হবে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে। ঠিক আছে, এই প্রশ্নটার জন্য খটকা লেগে রয়েছে। 6 নম্বর থেকে বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি, এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে, কিষানের জোড়া দিম্বি, অহংকারী মশা, মজা নদী। উত্তর লিখবে অপশন ঘয়েরটা মজা নদী। ঠিক আছে, 7 নম্বর নিচের কোন কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা নয়। অপশন দেওয়া আছে ছাড়পত্র, মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও ধূপ, আলো ও ছায়া। তো মাল্য ও নির্মাল্য এটা কামিনী রায়ের লেখা নয়। এরপর গতি শব্দটির প্রত্যয় বিশ্লেষণ হলো গ যোগ তি, গত যোগ তি, গম যোগ কয়দার রসিকার, গম যোগ রসিকার। তো গতি শব্দটির প্রত্যয় বিশ্লেষণ করলে হবে গম যোগ কয়দার রসিকার। ঠিক আছে, 9 নম্বর তির্যক বিভক্তি কোনটি, কে, র, এর, না এ। তো এ হচ্ছে তির্যক বিভক্তি। পরের প্রশ্ন 10 নম্বর ঝনঝন শব্দটি একটি যৌগিক শব্দ, ধনাত্মক শব্দ, অনকার শব্দ, রূঢ় শব্দ। তো ঝনঝন এটা হচ্ছে ধনাত্মক শব্দ। 11 নম্বর এ কলমে লেখা যায় না, রেখাঙ্কিত পদটির কারক হল কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক। তো এ কলমে লেখা যায় না, অর্থাৎ কলমের দ্বারা লেখা যায় না, এটা হচ্ছে করণকারক। এরপর হচ্ছে 12 নম্বর নিচের কোন বানান গুচ্ছর সব কটি ঠিক। এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে, আমাদের সঠিক উত্তর যেটা হবে অপশন ঘয়েরটা হবে, বয়ঃসন্ধি, অধঃপাত আর অগ্নিসাৎ। এই বানানগুলো সবকটাই হচ্ছে ঠিক। 13 নম্বর দেখে নিচের কোন বানানটি ভুল, অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি। এখানে কিংবদন্তি এটা ভুল হবে।
একের 14 নম্বর, নিচের কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? মণ্ডপ, এরপরে হচ্ছে পঙ্কজ, গায়ক না পরিধি? উত্তর লিখবে পঙ্কজ, এটা হচ্ছে রূঢ় শব্দের উদাহরণ। একের 15 নম্বর, নিচের কোনটি শব্দ দৈত্যের উদাহরণ নয়? এখানে দেওয়া আছে দেখো, আলাপ সালাপ, ঝমঝম, যায় যায়, হেসে খেলে। তো কোনটা শব্দ দৈত্যের উদাহরণ নয়? উত্তর লিখবে ঝমঝম। ঠিক আছে, এরপর একের 16 নম্বর দাগে এখানে দেখো তোমাদের এক্সট্রা কিছু প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। পরীক্ষায় তোমাদের সাধারণত এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে যতগুলো প্রশ্ন তোমাদের লিখতে হবে ঠিক ততগুলো প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, সাধারণত এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকে না। আমরা এখানে তোমাদের জন্য এক্সট্রা প্রশ্ন কয়েকটি এখানে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। ওকে, দেখো এখানে দেওয়া আছে রাত্রি এখানে স্বাগত সান্ধ্য, উলুতে ঢোলে ঘণ্টায় না শাঁখে? তো রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে। একের 17 নম্বর হচ্ছে জবাবটা জেনে নেবো মেজদাকে, জবাবটা জেনে নেওয়া হবে মেজদাকে খুঁচিয়ে, মেজদাকে অনুরোধ করে, মেজদাকে অর্থ দিয়ে, মেজদাকে ভয় দেখিয়ে। তো জবাবটা জেনে নেওয়া হবে মেজদাকে খুঁচিয়ে। একের 18 নম্বর দেখে উপনিষদে উক্ত চরৈবতী শব্দের অর্থ যাত্রা থামাও, এগিয়ে যাও, দাঁড়িও না, কোনোটি নয়। তো এই যে চরৈবতী শব্দের অর্থ হচ্ছে কি এগিয়ে যাও। একের 19 নম্বর, চিতাবাঘ দৌড়াতে পারে ঘন্টায় 70 মাইল, 80 মাইল, 100 মাইল, 50 মাইল? তো চিতাবাঘ ঘন্টায় 70 মাইল দৌড়াতে পারে, 70 মাইল পর্যন্ত। এরপর মেঘ চোর বলা হয়েছে অসীমা, ভাইপো, পুরন্দর না মেঘকে? তো মেঘ চোর বলা হয়েছে কাকে? পুরন্দরকে। এরপর একের 21 নম্বর, যা যুক্ত হয় ধাতুর সঙ্গে তাকে বলে বাংলা প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় না সংস্কৃত প্রত্যয়? তো যা যুক্ত হয় ধাতুর সঙ্গে তাকে বলা হয় কৃত প্রত্যয়। রাঁধুনি শব্দটির প্রকৃত প্রত্যয় হলো রাঁধ যোগ উনি, রাঁধ যোগ আনি, রাঁধ যোগ উনি, রাঁধ যোগ ইনি। তো রাঁধুনি, ঠিক আছে, এটার যে প্রকৃত প্রত্যয় হবে রাঁধ যোগ উনি। ঠিক আছে, কয়েকটা হবে। এরপর দেখো একের 23 নম্বর, বাসন কোষণ শব্দটি শব্দ দৈত্য, ধনাত্মক শব্দ, অনকার শব্দ, ক খ উভয়ই? তো বাসন কোষণ এটা হবে অনকার শব্দ। এরপর হচ্ছে দেখো একের 24 নম্বর, প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি। এখানে কিংবদন্তিটা ভুল বানান হবে। এবার একের 25 নম্বর, ছমছম শব্দটি হলো যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, ধনাত্মক শব্দ? ছমছম এটা হবে ধনাত্মক শব্দ। ঠিক আছে, এরপর সন্ধি করতে হবে বৃষ যুক্তি, এটা কী হবে? বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি না বৃষ্টি? তো বৃষ যুক্তি হবে বৃষ্টি। ওকে, এগুলো হচ্ছে আমরা এমসিকিউ প্রশ্ন এগুলো দেখলাম। ঠিক আছে, এরপর 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও। এখানেও 12টি প্রশ্ন উত্তর লিখতে হবে। 1 × 12 = 12। এর একের দেখে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন এর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। তো রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমনর যে ইংরেজি নামকরণ করেন সেটি হচ্ছে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়ান। কৃষকরা কিভাবে ঢেকি চালায়? তো কৃষক বধূরা পা দিয়ে ঢেকি চালায়। 2-3 নম্বর, ভালো কথা শুনলে কবিতার লোকটি কী করে? ভালো কথা শুনলে কবিতার লোকটি গুছিয়ে নোট বইয়ে লিখে ফেলে বা লিখে রাখে। ঠিক আছে, 2-4 নম্বর, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থামে? তো বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে। 2-5 নম্বর হচ্ছে কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? তো নামগুলি রক্ষা করার কথা বলা হয়েছে। 2-6 নম্বর হচ্ছে শামুকের চলন দেখলে লেখকের বলতে ইচ্ছা করে এ পথে আমি যে গেছি, লেখকের কেন এমন মনে হয়েছে? তো শামুক চলার সময় একটা জলীয় চিহ্ন রেখে যায় এবং এটা দেখে বোঝা যায় যে শামুক এই পথে গেছে, তাই লেখকের এরকম মনে হয়েছে। 2-7 নম্বর, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে কোন গানের কতগুলি পংক্তি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে? দেখো উত্তর লিখবে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির প্রথম 10 পংক্তি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। নেক্সট হচ্ছে 2-8 নম্বর, কুতুব মিনারের প্রথম তলায় কিসের নকশা আছে? উত্তর লিখবে কুতুব মিনারের প্রথম তলায় বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা আছে। এরপর হচ্ছে 2-9 নম্বর, এটিপি এর পুরো কথাটি কি? তো এটিপি এর পুরো কথাটি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরের প্রশ্ন 2-10 নম্বর, টিয়ার বাড়ির চাকরের নাম কি? তো টিয়ার বাড়ির চাকরের নাম হচ্ছে বেহারি। মাকুকে ঘড়িওয়ালা কি দিয়েছিল? মাকুকে ঘড়িওয়ালা গোলাপি হ্যান্ডবিল দিয়েছিল। এরপর হচ্ছে টাকার যে আমার বড় দরকার, কি কথা বলেছিল? তো হোটেলওয়ালা এই কথা বলেছিল। এরপর হচ্ছে সোনা ওর মুখ টিপে ধরে বলল চুপ বোকা, টিয়া বোকামি করছে বলে সোনার মনে হলো কেন? তো টিয়া সবার সামনে মাকু যে কলের তৈরি তা বলে দিচ্ছিল, তাই টিয়া বোকামি করছিল বলে সোনার মনে হলো। 2-13 নম্বর হচ্ছে লোকটি চটে গেল, লোকটি চটে যাওয়ার কারণ কি? তো টিয়ার মুখে সঙের কথা শুনে লোকটি চটে গেল। 2-14 নম্বর হচ্ছে শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? তো শামুক চলে যাওয়ার সময় যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি আসলে তার একখানি মাংসল পুরু পায়ের ছাপ। কে গোয়ালে ইশারা পাঠায়? তো ঘাস গোয়ালে ইশারা পাঠায়। এরপর হচ্ছে চিরদিনের কবিতায় কবি কোন কোন জীবিকার মানুষের কথা বলেছেন?
তো চিরদিনের কবিতা কবি যে সমস্ত জীবিকার মানুষের কথা বলেছেন সেগুলো হলো চাষি, কামার, কুমোর ও তাঁতি। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে, এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। 217 নম্বর হচ্ছে মেঘ চোর কাকে বলা হয়েছে? উত্তর লিখবে মেঘ চোর বলা হয়েছে পুরন্দর চৌধুরীকে। এরপর প্রশ্ন হচ্ছে দেখো 2018 নম্বর, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? তো ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল। আঘ্রাণের দৌড় কোন দিকে বা কার দিকে? উত্তর লিখবে আঘ্রাণের দৌড় নাকের দিকে। এরপর হচ্ছে মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, ওরা কারা? তো যারা ভেবেছিল নিজের নাম বিশাল অক্ষরে ইট পাথরের সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে তাদেরকে কবি মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। এরপর হচ্ছে দেখো 2021 নম্বর দেখে 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি। বক্তা হলেন পুরন্দর চৌধুরী। সোনাটিয়া তাদের পুতুলদের জন্য কি দিয়ে ভাত বানায়? তো সোনাটিয়া তাদের পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায়। সোনাটিয়া মাকুর নাম কি বলেছিল? সোনাটিয়া মাকুর নাম বলেছিল বিহারি। এরপর কে রোজ পোস্ট অফিসে যায়? উত্তর লিখবে সং রোজ পোস্ট অফিসে যায়। নেক্সট হচ্ছে সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? উত্তর লিখবে সং লটারির টিকিট কিনেছে, লটারিতে টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, সেই খবর আনতে পোস্ট অফিসে যায়। এরপর দেখো হোটেলওয়ালার জন্মদিনে ভোজের কি কি খাবার ছিল? তো হোটেলওয়ালার জন্মদিনে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস ও সুরুয়া ছিল। নেক্সট হচ্ছে ধনাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব শব্দ বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হয়েছে অথবা বাস্তব ধ্বনির মতো দোদানা দিলেও আসলে কোনো বিশেষ ভাবকে প্রকাশ করে তাদের ধনাত্মক শব্দ বলে, যেমন কাকা, টিক টিক, এগুলো হচ্ছে ধনাত্মক শব্দ। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টি প্রশ্নের মান 3 নম্বর করে এবং 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 4 12 নম্বর। 1 প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? দেখো কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতায় যারা নিজেদের অর্থ ও প্রতিপত্তির দ্বারা নিজেদেরকে অমর করে রাখতে চায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, কিন্তু অনেকে অর্থ ও প্রতিপত্তির দ্বারা স্মৃতিসৌধ বানিয়ে নিজেদের অমর করে রাখতে চায়, কিন্তু সাধারণ মানুষের কথা তারা কখনোই ভাবেনি, তাই কালের নিয়মে সেই সৌধ ধ্বংস হয়ে যায়, সেই কারণে তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে নোট বই এ কোন কোন ভালো কথা লিখে রেখেছেন, কথক কিভাবে তার প্রশ্নের উত্তরগুলি জানবেন? দেখো বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি তার নোট বইয়ে নানা ধরনের প্রশ্ন ও তার উত্তর লিখেছিলেন, যেমন ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে ইত্যাদি। কথক তার মেজ থেকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরগুলো জানবেন। 2 নম্বর, প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কীভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? তো সবুজ ক্লোরোফিলযুক্ত গাছ সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজেদের জন্য খাদ্য তৈরি করে। মূলের সাহায্যে গাছ মাটির নিচ থেকে খনিজ লবণ মিশ্রিত জল সংগ্রহ করে গাছের সবুজ পাতায় পাঠিয়ে দেয়। পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাই অক্সাইড পাতার সবুজ ক্লোরোফিল ও সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাই গাছকে খাদ্য সংগ্রহ করার জন্য চলাফেরা করে বেড়াতে হয় না। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ডুবে গেলাম তবলার বলে কে কেন এমন আচরণ করেছিলেন? এখানে উত্তর লিখবে কাজী নজরুলের গান রচনার লেখক রামকুমার চট্টোপাধ্যায় এমন আচরণ করেছিলেন। ওকে, কাজী নজরুল ইসলামের গান শুনে উত্তেজনায় লেখকের রক্ত টকবক করে ফুটতে আরম্ভ করেছিলেন। লেখকের মনের মধ্যে কি হলো তা তিনি নিজেই বুঝতে পারলেন না। তিনি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এলেন। ওকে, নিজের উত্তেজনাকে কমাতে লেখক তার প্রিয় সঙ্গী তবলাকে কাছে টেনে নিয়ে তবলার বলে ডুবে গেলেন। পরের প্রশ্ন 3 নম্বর, রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কিভাবে গানটি ব্যবহার করেন? উত্তর লিখবে 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ দক্ষিণ ভারত পরিক্রমার সময় মদনপল্লীতে সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ ও কবির বন্ধু জেমস এইচ কাজিজ কবির সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ এই গানটি গিয়েছিলেন এবং এর নামকরণ করেছিলেন দ্য অ্যাসেম্বলি সং অফ ইন্ডিয়া। এর 11 বছর পর 1930 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত রাশিয়া যান এবং মস্কোর পায়োনিয়ার্স কমিউন এ অনাথ বালক বালিকাদের গানের অনুরোধে কবি এই গানটি গিয়ে তাদের শুনিয়েছিলেন। ঠিক আছে, তো 1911 খ্রিস্টাব্দের পর তিনি এই গানগুলি এভাবে তিনি গিয়েছিলেন। ঠিক আছে, এই গানগুলি ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে টিকা লেখো কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা টিকা লিখি দেখো, বাংলা কাব্য ও সাহিত্য জগতে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। বহু দেশাত্মবোধক গান ও কবিতা তিনি রচনা করেছেন। তার রচিত গান নজরুল গীতি নামে পরিচিত। শেষ জীবনে তিনি পঙ্গু হয়ে পড়েন ও স্মৃতি শক্তি হারিয়ে ফেলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসি, দোলনচাপা প্রভৃতি এইগুলো। পরের প্রশ্ন রয়েছে 3-4 নম্বর জায়গায়, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। তো সেই সব মানুষের দল যারা ইট কাঠের সৌধ তৈরি করে নিজেদের নাম বিশাল অক্ষরে চিরদিন ধরে রাখতে চায়, তাদের নাম কাল স্রোতে ধুয়ে যায়। ঠিক আছে, যারা মানুষের হৃদয় অধিকার করে আছে, মানুষের মনের মাঝে যাদের আসন পাতা কাল স্রোত, সেই সমস্ত মানুষদের স্মৃতি গ্রাস করতে পারে না, মনের মণিকোঠায় চিরদিন তারা থেকে যান। অথবা দিয়ে রয়েছে ব্যাখ্যা করো, এখানে বৃষ্টি মুখর ঘড়ির কাঁটা, এটাকে এর ব্যাখ্যা লিখতে হবে। তো কোনো কোনো স্থানে সময় স্থির হয়ে যায়। চিরদিনের কবিতাটিতে বর্ণিত গ্রামটি যেন শান্ত ও নীরব, ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। এই গ্রামে মানুষের নতুন কিছু করার নেই, আবহমান কাল ধরে এখানে জীবন একইভাবে চলে, এখানে সময় পাল্টায় না। ঠিক আছে, তো এটাই হচ্ছে এর ব্যাখ্যা। এরপর দেখো এখানে আমরা কয়েকটি এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, দেখে নাও। মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে, তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো। এখানে উত্তর লিখবে, মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। তিনি এক দেশের মেঘ এনে অন্য দেশে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন বলে এমন বলা হয়েছে। বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান। এই পদ্ধতি তিনি পারেন। সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের উপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন। জলীয় বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে। এইভাবে তিনি মেঘ চুরি করেন। 6 নম্বর দাগে, মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে। তো উদ্ধৃতাংশটি কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতার অন্তর্গত। যারা মানুষের জন্য কাজ করে, মানুষের মধ্যে মিশে থাকে, মানুষের দুঃখ কষ্ট দূর করে, নিজের কর্ম ত্যাগ ও ভালোবাসার দ্বারা মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকা তারাই মানব হৃদয় ভূমি অধিকার করে। 7 নম্বর হচ্ছে, চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। তো কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটিতে একটি বৃষ্টিমুখর লাজুক গ্রামের পল্লী প্রকৃতির চিত্র দেখা যায়। সেই গ্রামের পাশে আছে এক মজার নদী, দূরে রয়েছে বাঁশঝাড়, গ্রামের মাঝে জোড়া দিঘি, পাশে তালের সারি। বর্ষায় চারিদিকে নতুন সবুজ ঘাস জন্মায়, সকালে পাখি ডাকে দিন ঘোষিত হয়। বছরে নানা সময় নতুন শস্যে চারিদিক ভরে ওঠে। সকালবেলায় চাষিরা ঘরে ফেরে, রাত্রে ঠাকুমা নাতনিকে গল্প শোনান। সকাল হলেই সবাই যে যার কাজে যোগ দেয়। এরপর 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, কম বেশি 6টি বাক্যে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 করে 6 নম্বর। এখানে তোমাদের মাকো বই থেকে এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। দেখো 4-1 দাগে, সোনাটিয়ার সঙ্গে হোটেলওয়ালার প্রথম সাক্ষাৎ বর্ণনা করো, অথবা হোটেলওয়ালা দেখতে কেমন, সে সোনাটিয়াকে কীভাবে সাহায্য করেছিল। তো প্রশ্নের উত্তরটা লিখবে, দেখো হোটেলওয়ালাকে প্রথমে দেখে সোনা এবং টিয়ার কদাকার লেগেছিল। হোটেলওয়ালার ছিল গাল ভরা গোঁফ এবং থুতনিতে ছিল ছাই রঙের দাড়ি। দেখে মনে হচ্ছিল সে কোনো ধোপার বাড়ি থেকে ফিরেছে। সোনাটিয়ার তা দেখে হাসি পেল, কিন্তু লোকটি ছিল বড্ড ভালো, সে তাদের দিকে হাতা উঁচিয়ে খাবার জন্য ডেকেছিল। 2 নম্বর হচ্ছে, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার, বনের মধ্যে এই হোটেল কে চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতেন। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল। তারপর সেই হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বট গাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার উপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলত। গুড়ির উপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসত। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে সার্কাসের দল চালু করার জন্য। 3 নম্বর, ঘড়িওয়ালার মাকুকে বানাবার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো ঘড়িওয়ালা প্রায় 17 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছিল। বাড়িঘর ছেড়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকতো। ম্যানেজার তাকে তাদের নিচে শুতে দিত আর ছাইপাস খেতে দিত। সে রাত জেগে জেগে গুদাম থেকে সব বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুকে বানিয়েছিল। ওকে, 5 নম্বর থেকে প্রবন্ধ রচনা করে যে কোনো একটি বিষয়। ঠিক আছে, 8 × 1 = 8। 5 দেখে বর্ষাকাল। এরপর হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশ রক্ষার ছাত্র সমাজের ভূমিকা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, তোমার দেখে একটি মেলা। ঠিক আছে, যে কোনো একটি বিষয়ে তোমাদের একটি প্রবন্ধ লিখতে হবে। দেখো এখানে আমরা প্রথমে বর্ষাকাল সম্পর্কে একটি রচনা লিখছি।
তো প্রথমে তোমরা লিখবে ভূমিকা। তো দেখো, বাংলার 6টি ঋতুর মধ্যে বর্ষা সম্পূর্ণ ভিন্ন ধরনের। বর্ষাকালে মুষলধারে বৃষ্টির কারণে প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন হয়। বাংলা মাস হিসাবে আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস হচ্ছে বর্ষাকাল। এরপর দেখো বর্ষার প্রকৃতি। বর্ষা মানে মেঘ আর বৃষ্টির মধুর খেলা, কখনো গুড়ি গুড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি। শীতল বৃষ্টি প্রকৃতি ও জনজীবনের শান্তি এনে দেয়। গ্রীষ্মকালে শুকিয়ে যাওয়া নদী, খাল, হ্রদ, পুকুর পূর্ণ হয়ে যায়, মাঠ জলে প্লাবিত হয়। এরপর কৃষিতে বর্ষার প্রভাব। বর্ষাকাল কৃষি ও কৃষকদের জন্য একটি ভালো সময়। কৃষিকাজে প্রচুর জলের প্রয়োজন হয়। বর্ষাকালে কৃষক জমি চাষে ব্যস্ত হয়ে পড়ে। বাঙালির প্রধান খাদ্যশস্য ধান চাষের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। এরপর হচ্ছে বর্ষার উপকারিতা। বর্ষা সাধারণত এই কৃষি প্রধান দেশে আশ্বাসের বার্তা নিয়ে আসেন। এদেশে চাষাবাদ ও ফলন নির্ভর করে বর্ষার বৃষ্টির উপর। স্বাভাবিক বর্ষায় উর্বর জমিতে ফসল হয় আশ্চর্যজনক। এ সময় বিভিন্ন শাকসবজি ও ফল পাওয়া যায়। এরপর দেখো বর্ষার প্রতিকূলতা। তো বর্ষাকালে মানুষের দুর্ভোগ বাড়ে। ভারী বর্ষণে ফসলের ক্ষতি হয়। কয়েকদিন বৃষ্টি হলে নদী ও অন্যান্য জলাশয় ভরে যায় এবং বন্যায় পরিণত হয়। এতে ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ভেসে যায়। গ্রামের মাটির ঘর ভেঙে যায়। ওকে, এরপর আমরা উপসংহারে লিখছি, আমাদের কৃষি এবং গ্রামীণ জীবিকা বিশেষ করে বর্ষার উপর নির্ভরশীল, তাই কিছু অসুবিধা সত্ত্বেও বর্ষা আমাদের জন্য আশীর্বাদ। ওকে, এভাবে আমরা বর্ষাকাল সম্পর্কে কিন্তু রচনাটি লিখলাম। এরপরে দেখো আমরা আরও একটি রচনা লিখছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তো কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7 মে। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুলের পড়াশোনা তার ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার জন্য তাকে বিলাতেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন টেকেনি। তিনি দেশে ফিরে এসে কবিতা, গল্প, গান, নাটক লেখা শুরু করেন। রবীন্দ্রনাথ অজস্র গান, কবিতা লিখেছেন অনেকগুলি নাটক, উপন্যাস ও গল্প। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট তারিখে 1348 সাল, ঠিক আছে, 22 শ্রাবণ বাংলাতে তার রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা আরও একটি রচনা তোমাদের জন্য লিখে দিচ্ছি, তোমরা যে কোনো একটি পরীক্ষায় লিখবে। 5-এর 3 নম্বর দেখে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। দেখো, প্রথমে ভূমিকা লিখবে। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকে বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্য, জল, পরমায়ের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। এরপর লিখছি পরিবেশ রক্ষায় ছাত্রের ভূমিকা। তবে এ ব্যাপারে ছাত্র সমাজের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাদের জীবনটাই তো সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। এর ফলে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। তাছাড়া ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। উপসংহারে আমরা লিখছি, দেখো, সুস্থ পরিবেশে মানুষের জীবনের যথার্থ বিকাশ ঘটে। আর সেই পরিবেশে যদি দূষিত হয়ে পড়ে তবে মানুষের তথা জীবকুলের স্বাভাবিক কাজগুলি নানা কারণে বন্ধ হয়ে যায়। এই দূষণের প্রভাব বর্তমান প্রজন্মেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সুদূর প্রসারী। তাই পরিবেশকে দূষণমুক্ত করতে মানব জাতি তথা ছাত্র সমাজের সম্মিলিত অবদানের প্রয়োজন। এভাবে দেখো আমরা প্রশ্নের উত্তরটি লিখলাম, অর্থাৎ এই প্রবন্ধ রচনাটিকে লিখলাম। ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 7 অর্থাৎ 7ম শ্রেণীর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। এখানে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করলাম, প্রশ্ন এবং উত্তর, এবং এখানে যে প্রবন্ধ রচনাগুলি আমরা উত্তর সহ আলোচনা করলাম, সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং এখন থেকে প্র্যাকটিস করবে। ওকে, আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার এবং মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে
পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবেন। তো চলো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।